এর মধ্যে রুদ্রের ফ্রেন্ডরা চলে আসে। পুরো ক্যাম্পাসে মোটামুটি হট নিউজ হিসেবে এটা ছড়িয়ে পড়েছে। আশেপাশে স্টুডেন্টস ভিড় জমিয়েছে। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে যেন সার্কাস দেখছে। তা দেখে রাহুল এক ধমকে সবাইকে নিচের কাজে যেতে বলতে সবাই ভয়ে চলে যায়। এদিকে পিহু তার ভাইয়ের রাগ সম্পর্কে জানে, তাই সে মেঘকে টানছে এখান থেকে যেতে। তবে মেঘ একটুও নড়ছে না। এতে যেন রুদ্রের রাগের পরিমাণ তরতরিয়ে বাড়ছে। কর্কশ গলায় পিহুকে বলে, তোর বান্ধবীকে এক্ষুনি আমার চোখের সামনে থেকে সরা, নয়তো যেভাবে দাঁড়িয়ে আছে সেভাবে আর কোনোদিনও দাঁড়াতে পারবে না। মেঘ রুদ্রের কথা কানে না নিয়েই তার চোখের সামনে হাতের অ্যান্ড্রয়েড ফোনটা ধরে। তাতে সেই ভিডিওটা প্লে করা। রুদ্র এক মুহূর্তের জন্য থমকে যায়। পরপরই মেজাজ এমনিতেই বিগড়ে আছে, তার উপর কেউ যেন আগুন জ্বালিয়ে দিয়েছে। চড়া গলায় বলে ওঠে। কে এতটা দুঃসাহস দেখালো? কে এই ভিডিও করেছে? আরো কিছু বলতে চাইবে তার আগেই মেঘ রুদ্রের কথায় তোয়াক্কা না করে বলে ওঠে। এখন নাটক করছেন? কিছুই জানেন না? পুরো ভার্সিটিতে ভাইরাল। সবাই বেশ মজা নিচ্ছে। তবে আপনাকে নিয়ে না, আমাকে নিয়ে। কারণ আমি মেয়ে, আমার চরিত্রে আঙুল তুলছে, মজা উড়াচ্ছে আমাকে নিয়ে। দুপা এগিয়ে এসে জিজ্ঞেস করে। কেন করলেন এমন? রুদ্র একে তো এসব সম্পর্কে কিছুই জানে না, তার উপর এই মেয়ে হুদাই তাকে ব্লেম দিচ্ছে। রাগ যেন চরম সীমা পেরিয়ে যাচ্ছে। ঝাড়ি মেরে বলে ওঠে। এই মেয়ে, আর একটা কথা বলবা তো চড় মেরে গালের নকশা বদলাই দিব। দুনিয়াতে এমন বলদ দেখেছো যে কাউকে ভাইরাল করতে গেলে নিজের ফেসও দেখায়? মাথায় কি ঘিলু নাই? আমি যদি ভিডিও করতাম তো তোমার কাছে কে ছিল? আমার যমজ ভাই? আর আমি আমার ইমেজ নিজ ইচ্ছা নষ্ট করব? এত বলদ পেয়েছো? ইডিয়েট কোথাকার! বলে নিজের কপালে 2 আঙ্গুল দিয়ে স্লাইড করতে লাগে রাগ কন্ট্রোল করতে। তবে একে সামনে দেখে মনে হচ্ছে রাগ কমবেই না। তাই গট গট পায়ে সেখান থেকে চলে যায়। মেঘ চুপচাপ দাঁড়িয়ে। রাহুল ধীর পায়ে মেঘের সামনে এসে বলে। কাউকে ব্লেম দেওয়ার আগে একবার যাচাই করা উচিত সে কি আসলে দোষ করেছে কিনা। রুদ্র কিন্তু এরকম ছেলেই না যেমন তুমি তাকে ভেবেছো। আর এভাবে সবার সামনে হাত তোলা একদমই উচিত হয়নি। তার ইগো হার্ট করেছো। সাবধানে থাকো, পারলে তার কাছে মাপ চেয়ে নিও। শান্ত বলে। আর কিছু না বলেই তারা চলে যায়। কোথা থেকে একটি মেয়ে এসে মেঘকে বলে টিচার্স রুমে তাকে ডাকছে। মেঘ মাথা নিচু করে হাঁটা দেয়। ভেতরে ভেতরে অজানা ভয়ে কাঁপছে। পেছন পেছন পিহুরাও আছে, তবে ভেতরে ঢুকেনি, বাইরেই দাঁড়িয়ে। টিচার্স রুমের কাছে গিয়ে করতে পারমিশন পেয়ে ভেতরে প্রবেশ করে। তাকিয়ে দেখে সব টিচাররাই এখানে উপস্থিত। সাথে সাথে রুদ্র এসে ঢুকে। তার চোখ লাল, তবে সে শান্ত, অস্বাভাবিকভাবে শান্ত। একজন ম্যাম মেয়েকে উদ্দেশ্য করে বলে। ক্যাম্পাসের পরিবেশ নষ্ট করতে এসেছো? এই মেয়ে, দেখতে তো ভদ্র ঘরের লাগে, তবে পরিবার থেকে কি এসব শিক্ষাই দিয়ে পাঠিয়েছে? এইভাবে আরো অনেক টিচার অনেক কথাই বলেছে মেঘকে, সে কিছুই বলছে না, অপমানে মাথা নিচু করে আছে। চোখ দিয়ে গড়িয়ে গড়িয়ে পানি পড়ছে। রুদ্র তা দেখে বলে ওঠে। স্যার, এতে আ, আ, তার একার দোষ নেই, আমাদের দুজনেরই দোষ আছে। তবে কে বা কারা ভিডিও করে ভাইরাল করেছে তা আমি জানি না। রুদ্র সেদিনের আসিফের ঘটনাটা পুরোপুরি আড়াল করে যায়, কারণ এটা জানাজানি হলে মেঘের নামে আরো বদনাম ছড়িয়ে পড়বে। তখনই একজন ম্যাম রুদ্রকে থামিয়ে বলে। না রুদ্র, তুমি কেন এই দোষ নিজের কাঁধে উঠাবে? এত বছর ধরে দেখে আসছি তোমায়, আজ অব্দি এমন কোনো খারাপ রেকর্ড করনি তুমি। নিশ্চয়ই এই মেয়ে প্ল্যান করেই তোমার ইমেজ খারাপ করতে এমন করছে, নয়তো এত ভালো উচ্চপদের ফ্যামিলির ছেলে এমন করে না। মেঘ অবাক হয়ে মাথা তুলে তাকায়। একজন নারী হয়ে আরেকজন নারী সম্পর্কে এমন কথা! তার থেকে বড় কথা, একজন শিক্ষক হয়ে এমন ধরনের কথা তার মুখে! সমাজে কি টাকা আর ক্ষমতার জোরই সব? রুদ্র ছেলে আর উচ্চ পরিবারের সন্তান বলে কি সে নির্দোষ? তবে মেঘ বেশিক্ষণ অবাক হয়ে থাকতে পারল না। হঠাৎ পেছন থেকে কেউ তার চুল টেনে ধরায় আ করে ওঠে। সঙ্গে সঙ্গে সবাই সেদিকে তাকায়। মহিলাটিকে তাকে চুলের মুঠি ধরে ঘুরিয়ে পরপর 4-5টা চড় মারে আর বলতে লাগে। তোকে পেতে ধরেই ভুল করেছি। তোর জন্য আজ আমাদের দিকে আঙুল উঠছে। তুই আসলেই একটা অলক্ষী অপয়া। দেখেছেন ভাইজান, বলেছিলাম না এই মেয়েকে এত মাথায় তুলবেন না। আজ আপনার মাথায় নিচু করে দিল। আজকেই এর একটা ব্যবস্থা করব। মহিলাটির কথায় সবাই বুঝে গেছে মেঘের মা এটা। অফিস থেকেই কল গেছে, তাদের আসতে বলা হয়েছিল। এদিকে রুদ্র দাঁত কিচমিচিয়ে হাত মুঠ করে নেয়। মেঘের ঠোঁটের কোণা থেকে হালকা রক্ত বেরিয়েছে। গালগুলো টকটকে লাল রং ধারণ করেছে। চুল এলোমেলো। এভাবে কেউ মারে?
তবে কিছু বলতে পারছে না। একজন স্যার ওনাকে থামায়। অতঃপর মেয়েকে ছেড়ে গিয়ে বসে। মিজানুর শিকদার নিজের গম্ভীর ভাব নিয়েই বসেন। হঠাৎ বলে ওঠেন, আমাদের মেয়ে কি করেছে? একজন ম্যাম বলে ওঠে, আমাদের কানে তার নামে অনেক ধরনের কমপ্লেন এসেছে। আপনাদের মেয়ে ক্যাম্পাসে এসে ছেলেদের সাথে ঘুরে বেড়ায়, এমনকি তার এসব কাজের একটা ভিডিও ভাইরাল হয়েছে আজ, যা আমাদের ভার্সিটির বাইরে গেলে এক নিমিষেই বদনাম হয়ে যেত। মেঘ অবাক নয়নে তাকায়। এসব কে বলেছে? এসব সম্পূর্ণ মিথ্যা। সে ছেলেদের থেকে দূরত্ব বজায় রেখে চলে। আর তারা কি বলছে? মিজানুর সাহেব শান্ত চোখে তাকায় মেঘের দিকে। মেঘ মাথা নিচু করে নেয়, হিচকি তুলে কাঁদছে। সে বেশ বুঝতে পারছে যে একটা হাত তার মাথার উপরে ছিল, তাও সে হারিয়ে ফেলছে। এখন সে নিজেকে প্রমাণ করতে গেলেও লাভ নেই। সেই ভিডিওটা একজন দেখায়। উনি সাথে সাথে চোখ সরিয়ে নেয়। তবে মেঘের মা সেটা দেখে আরো তেলে বেগুনে জ্বলে ওঠেন। মেঘকে তার বড় বাবা আস্তে করে ডাকেন। মেঘ মাথা নিচু রেখেই সামনে এগোয়। তিনি শান্ত সুরে বলেন, এই মেয়েটা কি তুমি? মেঘ কি বলবে কিছুই বুঝছে না। এত কিছুর পরও তিনি তার উত্তরের আশায়, কিন্তু ওইটা সে নিজেই। তবে পরিস্থিতি তো এক ছিল না, কিভাবে বোঝাবে? আবারও তিনি গম্ভীর কণ্ঠে প্রশ্ন করতেই মেঘ মাথা উঁচু নিচু করে। তা দেখে তিনি কিছু বলতে যাবেন, তার আগেই মেঘের সৎ বাবা বলে ওঠে, বলেছিলাম না অন্যের সন্তান আমাদের বাড়িতে তুলবেন না, পরই থাকে, আপন হয় না। কেন দয়া দেখিয়ে এই মেয়েকে আনতে গিয়েছিলেন ভাইজান? আজ আপনারই সম্মান নিয়ে টানাটানি করছে। মিজানুর শিকদার তখন গম্ভীর স্বরে বলেন, মাহমুদা, এটা অফিস রুম, বেডরুম না। তোমার স্বামীকে চুপ করাও। তারপর তিনি স্যারদের উদ্দেশ্যে বলে, আমাদের মেয়ের পক্ষ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তার ভুল হয়েছে, দয়া করে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এদিকে রুদ্র অবাক হয়ে শুনছে তাদের কথা। সে মনে মনে ইকুয়েশন মিলাচ্ছে। উনি যদি মেঘের মা হয়ে থাকেন, তবে ওনার স্বামী মেঘের বাবা, তবে তাকে অন্যের সন্তান বলল কেন? কিছুই তার মাথায় ঢুকছে না। তবে সে পরিস্থিতির সামলাতে বলে ওঠে, আঙ্কেল দেখুন, যেমনটা ভাবছেন তেমন কিছুই না। এতে মেঘের কোনো দোষ নেই, পরিস্থিতি এমন। তখন মিজানুর শিকদার রুদ্রের হাত ধরে থামিয়ে বলে, বাবা, তুমি ছেলে মানুষ, হাজারটা এমন কাজ করলে তোমার গায়ে লাগবে না। তবে এখানে তোমাকে দোষ দিচ্ছি না। আমার মেয়ে যদি মত না থাকতো, যাই হোক, ভিডিওটা ডিলিট করার চেষ্টা করো। মেয়ে মানুষ, সব কলঙ্ক থাকলে কোথাও গিয়ে মাথাও ঠেকাতে পারবে না। বলেই তিনি উঠে চলে আসেন। এদিকে মেঘের মা মেঘকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছেন। পিহুরা অফিস রুমের বাইরেই ছিল। তবে হঠাৎ মেঘকে এইভাবে টেনে নিয়ে যাওয়ায় দেখে তারাও পিছু নিতে নেয়। তবে মেঘের মায়ের এরকম রাগী রূপ দেখে তারা আর আগ বাড়ায় না। তখন রুদ্র বেরিয়ে আসে। তাকে দেখে পিহু প্রশ্ন করে, ভাইয়া, ভেতরে কি হয়েছে? আর মেঘকে এভাবে নিয়ে যাচ্ছে কেন? রুদ্র শান্ত কণ্ঠে জিজ্ঞেস করে। যা হবার হয়েছে। পরক্ষণেই আবার রেগে বলে ওঠে, যে এই কাজটা করেছে তাকে যদি আমি কঠিন শাস্তি না দেই, তবে আমার নাম রুদ্র না। তখনই রাহুলের কল আসে। হ্যাঁ বল। দাঁড়া, আমি এক্ষুনি আসছি। 2 মিনিট দাঁড়াতে বল। কল কেটে বড় বড় পা ফেলে সেদিকে যায়। আইসিটি কক্ষে এসে দেখা মেলে রাহুল শান্তদের সাথে একটি মেয়ে দাঁড়িয়ে। সে যেতেই শান্ত বলে ওঠে, ভিডিও সব জায়গা থেকে সরিয়ে দিয়েছি। রাহুল বলে ওঠে, আর দোস্ত, এই মেয়ে এসেছে, ওর নাকি জানে এইসবের পেছনে কার হাত আছে? আমি অনেকবার জিজ্ঞাসা করলাম, তবে বারবার তুই আসলেই বলবে বলছে। রুদ্র এবার গম্ভীর হয়ে মেয়েটিকে জিজ্ঞেস করে। কে করেছে এইসব? মেয়েটি মাথা নিচু করে বলে। রাহুল রুদ্র একসাথে চিল্লিয়ে বলে ওঠে। হোয়াট? মেয়েটির মাথা উঁচু নিচু করে। তারপর কিছু কথা বলে, যা শুনে রাহুল রেগে মেগে বলে, মিথ্যা বলছো, এর পরিণতি কিন্তু ভালো হবে না। মেয়েটি ভীত সুরে বলে। তারপর নিজের মোবাইল বের করে কয়েকটি স্ক্রিনশট দেখায়। তা দেখে রুদ্রের চেহারায় লালচে ভাব চলে আসে। চোখ লাল হয়ে ওঠে, ঠোঁট কামড়ে ধরে রাগ নিয়ন্ত্রণ করতে থাকে। এদিকে রাহুল যেন স্তব্ধ। সে এখনো বিশ্বাস করতে পারছে না। রুদ্র রেগে মেগে হাঁটা ধরে। ছলনাময়ী নারী, এমন নাটক ভরা ক্যাম্পাসে আবার চর মারলে, এর ফল তোমায় পেতেই হবে মেঘ। রেডি থাকো। অন্যদিকে মেয়েকে বাসায় এনেই তার মা সব রাগ তার শরীরের উপরে ঝেড়েছে। কেউ কিছুই বলেনি। মিজানুর সাহেবও আজ এগিয়ে আসেনি। তিনি চুপচাপ নিজের রুমে গিয়ে বসেছিলেন। এক পর্যায়ে ক্লান্ত হয়ে মাহমুদা বেগম মেঘের রুমের দরজা বাইরে থেকে লাগিয়ে চলে যায়। মেঘ অঝরে কাঁদছে। আত্মহত্যা যদি মহাপাপ না হতো, মেঘ হয়তো এতক্ষণে সেই পথেই বেছে নিত। এক তো নিজের সম্মান, সাথে তার বড় বাবার, যে মানুষটা তার জন্য লড়াই করে এসেছে,
কোনোদিন কারো সামনে মাথা নিচু করতে দেখেনি সেই ব্যক্তি আজ সারা শরীরের ব্যথা নিয়েও কষ্ট করে উঠে বারান্দায় গিয়ে বসে পড়ে। আকাশের দিকে তাকিয়ে ডুকরে কেঁদে ওঠে। আব্বু, শুনছো? তুমি কেন চলে গেলে? আব্বু, শুনছো? তুমি কেন চলে গেলে আমায় একা রেখে? এই দেখো, তুমি নেই বলে তোমার মেয়ের কি অবস্থা হয়েছে আজকে। আম্মু আমায় দেখতেই পারে না। আমি কি সত্যি তারই মেয়ে? মেয়েদের বুঝি সন্তানের কষ্ট সহ্য হয় না? কই, আমার মার তো আমার কষ্ট দেখি চোখেই পড়ে না। আমাকে একটু ভরসাও করলো না, জানো বাবা। তুমি চলে যাওয়ার পর থেকে মায়ের ভালোবাসা কেমন সেই স্বাদ ভুলে গিয়েছি। রিমিকে আম্মু রিমিকে আম্মু কত আদর করে। এখনো না খেতে চাইলে পেছন পেছন দৌড়ে খাইয়ে দেয়। রাতে ভয় পেলে তার সাথে ঘুমোয়। কোথাও যাওয়ার আগে তার কাপড় বের করে দেয়। আমি না অসহায়ের মতো তাকিয়ে দেখি। আমি কেন এসব থেকে বঞ্চিত হলাম বলো না আব্বু? হুঁ, তুমিও স্বার্থপর। আমাকে এখানে ফেলে রেখে নিজের খুব আনন্দেই আছো, জানি না, জানি তো। মেঘের আর্তনাদ শোনার কেউ নেই। কাঁদতে কাঁদতে সেভাবেই ঘুমিয়ে পড়ে মেঘ। পরের দিন তার মা এক হাতে খাবার আর অন্য হাতে শাড়ি নিয়ে হাজির। আদেশের সুরে বলে, আজকে তোকে দেখতে আসবে, খেয়ে গোসল করে রেডি হয়ে থাকবি। এসে যদি দেখি রেডি না, কালকের কথা তো মনেই আছে। বলেই তিনি চলে যায়। তার হাতে ব্যান্ডেজ ছিল, কিন্তু কিছু জিজ্ঞেস করার আগেই চলে যান তিনি। মেঘ চুপচাপ তার কথা মতো রেডি হয়ে নেয়। সে ভালোই বুঝেছে তার ভাগ্যে এতটুকু অবধিই পড়ালেখা ছিল। সময় 2:30। পাত্রপক্ষরা চলে এসেছে। মেঘকে তাদের সামনে নিয়ে যায়। মিজানুর শিকদারও নেমে আসে। কুশল বিনিময় করে বসেন তিনি। 3 জন এসেছে, 2জন বুড়ো বুড়ি আর আরেকজন তাদের ছেলে হয়তো। দেখে বয়স 40+ মনে হচ্ছে। তিনি তাদের সাথে কথা বলেন। কথায় জানতে পারেন তাদের নাকি মেয়েকে ভীষণ পছন্দ হয়েছে। এই শুক্রবারেই বিয়ের ডেট দিতে চান। মিজানুর শিকদার হেসে জিজ্ঞেস করেন। হয় হবে, তবে ছেলে কোথায় দেখলাম না তো? তখনই বুড়ো মহিলা কপাল কুঁচকে বলে ওঠে, ও মা, ছেলে কোথায় মানে? ছেলে এই যে আপনাদের সামনে বসে। সবাই হকচকিয়ে ওঠেন। সাথে সাথে মাহমুদা বেগম তার ছোট জার দিকে তাকায়। সে তাকে টেনে নিয়ে যায় আড়ালে। এসব কি ছোট? এই আধ বুড়ো বয়সের লোকের সাথে আমার মেয়ের বিয়ে দেব? ওনার কথায় সে মুখ মুচড়ে বলে, এতদিন তো আসছি তাদের মতো আচরণ করতে মেয়ের সাথে, আর এখন আমার মেয়ে। বুঝি না বাপু তোমাদের কাহিনী। আর এই লোক আধ বয়সী তো কি হয়েছে? যেই প্রভাবশালী বউ মারা গেছে, 2 বছর হয়েছে, সম্পদের অভাব নাই, রানী করে রাখবে। মাহমুদা বেগম কিছুটা ইতস্তত করে বলে, তাই বলে? আরে রাখো তোমার চিন্তা। এই মেয়ে যেই কাজ করেছে তা শুনে কেউ একে বিয়ে করবে? রাজি হয়ে যাও, নয়তো এর প্রভাব আমাদের রিমির উপরও পড়বে। কিছুক্ষণ পর মাহমুদা বেগম আসতেই সবার দৃষ্টি তার দিকেই। উনি হালকা হেসে বলে ওঠেন। তাহলে এই শুক্রবারেই বিয়ের ডেট ফাইনাল? মিজানুর সাহেব অবাক হয়ে বলেন। মাহমুদা, তোমার মাথা ঠিক আছে? তিনি মাথা নিচু করে বলেন, মাফ করবেন ভাইজান, তবে আমি যা সিদ্ধান্ত নিয়েছি ভেবেই নিয়েছি। আমাকে এখন আমার মেয়ের বিষয়ে ভাবতে দিন। আপনি অনেক করেছেন তার জন্য। মেঘ মাথা তুলে তাকায় তার মায়ের দিকে। আমার মেয়ে সম্বোধন করাটা কেন জানি তার মুখে মানায়নি। থাকছিলেন হাসি হাসে। তখনই বুড়ো মহিলা বলেন, আমাদের মেয়ের বাড়ি থেকে কিছু চাই না, শুধু একটা ছেলে বউ লাগবে, যত তাড়াতাড়ি সম্ভব। কথাবার্তা ফাইনাল হতেই মেঘকে সেখান থেকে রুমে যেতে বলে। কিছুক্ষণ পর তার মা তার রুমে আসে। চুপচাপ তার পাশে বসে বলল, লোকটি অনেক প্রভাবশালী, তোকে রানী করে রাখবে, চিন্তা করিস না। তার ছেলের হাসি হেসে বলে, আমার জায়গায় রিমির জন্য যদি এরকম সম্বন্ধ আসে, তাকেও দিয়ে দেবে। মাহমুদা বেগমের মুখটা চুপসে যায়। কয়েক সেকেন্ড সেভাবেই বসে উঠে চলে যায়। তিনি যেতেই মেঘ দরজা লাগিয়ে দেয়। তারপর ভীষণ মাথা ধরেছে, একটু ঘুমানো দরকার। পরের দিন পিহু সুমনা ভার্সিটিতে আসে। রিকের হুদিস নেই। আর মেঘ আসবে কিনা শিওর না। পিহুর হাত এ বড় ক্যাডবেরির প্যাকেট। দুজনেই খেয়ে খেয়ে গেট পেরিয়ে ঢুকছে। সুমুরে, আজকে কেমন খালি খালি লাগছে। রিকটাও লেট করছে। আর মেঘ, সে কি আসবে? মনে হয় না আসবে। কালকে ওর মা যেভাবে রেগে নিয়ে গেছে, আর এই পরিস্থিতিতে কয়দিন না আসাই ভালো। কথা বলার মধ্যে হঠাৎ পাথরের সাথে উষ্টা খেয়ে পিহুর হাত থেকে চকলেটের প্যাকেটটা পড়ে যায়।
সাথে সাথে দুজনে অসহায় চোখে একে অপরের দিকে তাকায়। পিহু আফসোস নিয়ে বলে, এই যা, মাত্র 2টা বাইট দিলাম, আমার ফেভারিট চকলেট। দেখে চলে আসতে পারিস না? তুইও তো সাথে ছিলি, বললি না? পিহুর কথায় পাত্তা না দিয়ে সুমনা ফিসফিস করে বলে, প্যাকেট তো পুরোটা খুলিসনি, শুধু উপরের একটু। এক কাজ কর, আমি আশেপাশে দেখছি, তুই তাড়াতাড়ি তুলে ফেল, নোংরা জায়গাটা ফেলে দেব। তার কথায় পিহু রাজি হয়। অনেকক্ষণ এদিক সেদিক দেখে তারা, তবে স্টুডেন্ট যাচ্ছে আসছে এসবই সূচক হয়ে উঠছে না। প্রায় 5 মিনিট পর একটু নিরিবিলি হতেই পিহু এদিক সেদিক তাকিয়ে চকলেটটা শুধু হাতে নেয়। সাথে সাথে কেউ হর্ন বাজাতেই থতমত খেয়ে হাত থেকে ছুঁড়ে ফেলায়, আর তা গিয়ে পড়ে সেই হর্ন বাজা গাড়ির সামনে। পিহু মাথা তুলে দেখে একটি ছেলে বাইক নিয়ে মাত্রই হয়তো এসেছে। হেলমেট পরা, তাই চেহারা দেখতে পাচ্ছে না। ছেলেটি হেলমেট খুলতে খুলতে বলে, ছি ছি সিনিয়র আপু, শেষমেশ কিনা আপনি মাটি থেকে চকলেট কুড়িয়ে খাচ্ছেন। সেদিনের ছেলেটি পিহু কি বলবে না বলবে ভেবে বলে দেয়, জি না, আমি তো এটা উঠিয়ে নিয়ে ডাস্টবিনে ফেলতাম। আচ্ছা তাই বুঝি, তাহলে ওই যে ডাস্টবিনে ফেলে দিন ওখানে। পিহুর মুখটা চষে যায়, মনে মনে গালি দিচ্ছে এই বেটা আসলো কেন। হ্যাঁ, ফেলবো তো, আপনি আপনার রাস্তায় যান। পাশ থেকে সুমনা কানে কানে বলে, তোকে সিনিয়র আপু বললো কেন? চুপ থাক, এখন মুখ খুলিস না। ছেলেটি বলে। আপাতত এখানেই থাকবো। পিহু আর কিছু না বলে অসহায় ফেস নিয়ে ধীরে ধীরে চকলেটের প্যাকেটটা তুলে পাশের ডাস্টবিনের কাছে যায়। সুমনা পিহু একবার চকলেটের দিকে তাকায়, আবার নিচেদের দিকে। এদিকে ছেলেটি এদের কাণ্ড দেখে হাসছে। সুমনা বলে ওঠে, থাকবই, আরেকটা কিনে নিবনি। সেটা ফেলে যেন রাগ গিয়ে পড়ল সে ছেলের উপরে। পিহু রাগী লুক নিয়ে তার সামনে যায়। এই, তোমার তো সাহস কম না, আমাকে সালাম দাও নাই? ছেলেটি কিছুটা নাটকীয়ভাবে বলে। আল্লাহ, আমি তো ভুলেই গেছিলাম। সরি সিনিয়র আপু, আসসালামু আলাইকুম। তখনই রুদ্র আসে বাইক সাইড করে ছেলেটির কাছে, যে একটা হাঁক করে তারা। তাদেরকে পিহুর ভ্রু কুঁচকে যায়। রাফান রুদ্রকে উদ্দেশ্য করে বলে, শালা আসতে তো দেরি করলি কেন? একটু কাজ পড়ে গেছিল, চল। বলে যেতে নিয়েই পিহুকে দেখে ভ্রু কুঁচকে জিগায়। তুই এখানে কি করিস, ক্লাস নাই? পিহু সেসব পাত্তা না দিয়ে তার ভাইকে পাল্টা প্রশ্ন করে। ভাইয়া, ওনাকে তুমি চেনো? রুদ্র অবাক হয়ে বলে। আমার বন্ধুকে আমি চিনবো না? ও তো রুদ্রের মুখের কথা কেড়ে নিয়ে রাফান মুচকি হেসে বলে ওঠে। আই এম রাদ রাফান তালুকদার, সানা ফারুক তালুকদার। রুদ্র পাশ থেকে বলে ওঠে। আমাদের প্রিন্সিপাল, আই মিন ফারুক আঙ্কেলের ছেলে রাফান, চিনিসনি? অবশ্য ছোট থাকতে দেখেছিস, এখন চিনার কথা না। এদিকে পিহু লজ্জায় ভয়ে ইচ্ছে করছে মাটিতে ঢুকে যেতে। মনে মনে নিজের 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলেছে। তার বাপের কলেজে তার সাথে কি ভাবটা নিলাম, এখন যদি ভাইয়াকে বলে দেয় তার মজা উড়াবে। রুদ্র হঠাৎ বলে ওঠে, তোর বান্ধবীকে দেখছি না যে। না, আসেনি। আচ্ছা, আমাদের ক্লাস আছে, যাই। তাড়াতাড়ি কেটে পড়ে সুমনাকে নিয়ে। এদিকে রাফান মাথা চুলকিয়ে হাসে, মনে মনে আওড়ায়। নট ব্যাড। ভার্সিটি থেকে ফিরে পিহু মেঘের নাম্বারে অনেকবার ট্রাই করেছে, তবে বন্ধ দেখায়। লাস্টে সন্ধ্যার দিকে একবার কল দিতেই রিং হয়, তাই আবার কল দেয়, সাথে সাথে কল ধরে। হ্যালো মেঘ, তুই ঠিক আছিস? মোবাইল বন্ধ ছিল কেন? পাশ থেকে অপরিচিত কেউ বলে, আমি মেঘ না, রিমি। মেঘের ফোন আম্মু নিয়ে নিয়েছে, তাই বন্ধ ছিল। ও, মেঘের কাছে একটু মোবাইল দেওয়া যাবে? কেন? একটু কথা ছিল। যা বলার আমাকে বলো, মেঘকে ফোন দেওয়া নিষেধ। পিহু বেশ বুঝতে পারছে মেয়েটা হেব্বি শয়তান, তাই বাধ্য হয়ে তাকেই প্রশ্ন করে। মেঘ ক্লাসে আসবে কবে থেকে? পিহুর কথায় মেয়েটি হাসতে শুরু করে। পিহু কিছুটা থতমত খেয়ে যায়। মেয়েটি মজার ছলে বলে, মেঘের আজ গায়ে হলুদ, কাল বিয়ে, তারপর বুড়া জামাই এর সেবা করতে করতেই জীবন যাবে, পড়ালেখা শেষ। পিহু চমকে ওঠে, বিয়ে মানে কি? কি বলছো? মেঘের বিয়ে মানে? হ্যাঁ, 40 বছরের এক লোকের সাথে। পিহু অবাক হয়ে যায়। তুমি কি মজা করছো? মেঘকে বাপের বয়সী লোকের সাথে বিয়ে দেবে নাকি? রিমি কিছুটা ভ্যাং করে বলে, যেই আকাম করছে, তারপর এই বিয়ে যে করতে পারছে, সেটাই তার কপাল। বলেই খট করে কল কেটে দেয়। পিহু সিঁড়ি বেয়ে নামছিল, লাস্ট সিঁড়িতে হঠাৎ স্লিপ খেয়ে পড়ে যেতে নেয়। তবে রুদ্র এদিকেই আসছিল, তাকে ধরে ফেলে। দেখে চলতে পারিস না? হিরো আলমের কথা পরে ভাবলেও চলবে। ভাইয়ের কথায় পাত্তা না দিয়ে পিহু মন খারাপ করে বলে, জানো ভাইয়া, মেঘকে আর পড়তে দেবে না, বিয়েও ঠিক করে ফেলেছে।
তাও এক 40 বছরের লোকের সাথে। সে রাজি বিয়েতে? কল করেছিলাম, তার ছোট বোন তো বলল রাজি। রুদ্র মনে মনে আওড়ায় নিশ্চয়ই টাকা আছে তাই রাজি। রুদ্র বলে, কবে? শুক্রবারের বিয়ে। রুদ্র তো চমকে যায়। কালকে? হ্যাঁ। রুদ্র হালকা হেসে চলে যেতে নেয়, তবে কিছু একটা মাথায় আসতেই পিহুকে জিজ্ঞেস করে, পিহু, ভাইয়া। ওই দিন অফিসে যারা এসেছিল তারা কি মেঘের আসল মা বাবা না? মা আসল, তবে বাপ না। মেঘের বাবা সে ছোট থাকতে মারা যায়, আর কয়েক বছর পর মেঘের মা এই লোককে বিয়ে করেন। ও আচ্ছা, শোন, তুই যে ফেস প্যাক ইউজ করিস আমাকে একটা লাগিয়ে দিস তো। রুমে যাচ্ছি, ফার্স্ট আসবি। পিহু অবাক হয়ে যায়। ভাইয়াকে কি ভূতে ধরলো নাকি? অন্যদিকে মেঘের গায়ে হলুদ, যদিও অনুষ্ঠান করছে না, তবে ঘরোয়াভাবে তাকে হলুদ দেওয়া হচ্ছে। হলুদ দেওয়া শেষ করে হাতে একটু মেহেদিও দিয়ে দেয়। এদিকে মেঘ রোবটের মতো যা করাচ্ছে তাই করছে, কিছুতে বাধা দিচ্ছে না। তার চোখে মুখে না আছে হাসির ঝলক, আর না আছে কষ্ট। অনুভূতি শূন্য সে। এসব শেষে হতেই মেঘকে রুমে পাঠিয়ে দেয় গোসলের জন্য। মেঘ আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে সে নিজেই বলে ওঠে, বাহ, হলুদ শাড়িতে তো বেশ মানিয়েছে তোকে মেঘ, বউ বউ লাগছে। পরক্ষণে চোখ দিয়ে পানি পড়া শুরু করে। একটা মেয়ের বিয়ের একটা মেয়ের বিয়ে স্বামী নিয়ে কত স্বপ্ন থাকে। আমারও তো ছিল, তবে এমনটা হলো কেন? আমার দোষটা কি? মেয়ে হয়ে জন্ম নেয়া? গুটি গুটি পায়ে বারান্দায় যায়। মেঘ আকাশের দিকে তাকিয়ে বলে ওঠে, দেখো তো আব্বু, তোমার লিটল প্রিন্সেসকে বউ সাজে কেমন লাগছে জানো? আজ আমার গায়ে হলুদ, কাল বিয়ে। আমি না ভেবে রেখেছি এই বাড়ি থেকে একবার বের হলে আর পা রাখবো না। আর ভবিষ্যতে আমি যদি মেয়ের মা হই, তাকে এত ভালোবাসা দিয়ে রাখবো যে সে সবাইকে বলবে, মা, মাই মাম্মাম ইজ দ্য বেস্ট মাম্মাম। আমি যা কষ্ট সহ্য করেছি তার তিল পরিমাণও তাকে পেতে দিব না। এরকম একা একা আরো কিছুক্ষণ কথা বলে রুমে চলে আসে। গোসল সেরে বিছানায় গা এলিয়ে দেয়। চোখটা বন্ধ করতেই হঠাৎ রুদ্রের হাসি খুশি মুখটা ভেসে ওঠে। সাথে সাথে চোখ খুলে ফেলে। বুকের মধ্যে ব্যথা শুরু হয়। সে বুঝছে না এমন কেন হচ্ছে। সেভাবেই বাকি রাতটা কাটে তার। সকাল থেকেই শিকদার বাড়িতে রান্নার তোড়জোড়। 11টার দিকে দুজন পার্লারের মেয়ে এসে মেয়েকে বরপক্ষ থেকে দেওয়া শাড়ি গহনা পরিয়ে সাজিয়ে দেয়। পার্লারের মেয়েগুলো বলে, মাশাল্লাহ, কি সুন্দর, পুতুলের মতো লাগছে। তোমার বর দেখে তো পাগল হয়ে যাবে। মেঘ তাদের কথা শুনতেই তাচ্ছিলের হাসি ফুটে ওঠে মুখে। তারা চলে যেতেই পিহু সুমনার সাথে সুমনাদের কথা ভীষণ মনে পড়ছে। মাঝে মাঝে বলতো, মেঘ তোর বিয়েতে আমি সুমনা রিক সেম পরবো আর ডান্সও শিখে রাখছি। হঠাৎ তাদের সাথে কথা বলতে ভীষণ ইচ্ছে করছে। তখনই মাহমুদা বেগম হাতে একটা খাবারের প্লেট নিয়ে হাজির হয়। মেঘের পাশে বসে এক লোকমা ভাত তার মুখের সামনে ধরে। মেঘ যেন স্বপ্ন দেখছে। অবাক হয়ে তার মায়ের মুখের দিকে তাকায়। তিনি ইশারা করে মুখে নিতে, সেও হা করে খেয়ে নেয়। একটু পরেই পাত্রপক্ষ চলে আসবে, আর ভালো মতো কিছু খেতে পারবি না, তাই নিয়ে আসলাম। মেঘ যেন অবাকের চরম সীমানায়। এটা কি কুরবানির আগের যত্ন? চোখ দিয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ে, সাথে সাথে তা মুছে নেয়। যে উসিলাই হোক, মায়ের হাতে তো খেতে পারছে। খাওয়া শেষে মেঘ বলে, মা, আমার মোবাইলটা একটু দিবা? সাথে সাথে তিনি রুক্ষ কণ্ঠে বলে, কেন? মোবাইলে কি? কোনো মোবাইল দেওয়া হবে না, বিয়ের পর যা ইচ্ছে করো। বলেই হনহনিয়ে বেরিয়ে যায়। 1টার দিকে পাত্রপক্ষ চলে আসে। এদিকে মেঘের ভেতরে ভেতরে ভয় আর খারাপ লাগা বাড়ছে। তার এখন ইচ্ছে করছে পালিয়ে যেতে। এতক্ষণ যা চিন্তা ছিল সব বদলে যাচ্ছে সময় যত এগোচ্ছে। এমন বাবার বয়সী লোককে বিয়ে করবে মানতে পারছে না। পাত্রপক্ষ থেকে 20 জন এসেছে। কয়েকজন মহিলা এসে মেয়েকে কয়েকবার করে দেখে গেছে। হঠাৎ দুটো মেয়ে এসে মেয়েকে নতুন মা বলে সম্বোধন করে। সে চমকে তাকায়। ক্লাস 10-এ পড়া একটি মেয়ে, আরেকজন হয়তো 6 বা 7-এ পড়ে। মেয়েগুলো বকবক করছিল দেখে একটি মহিলা তাদের সেখান থেকে নিয়ে যায়। কিছুক্ষণ পর মেঘের ডাক পড়ে। নিতে আসেন মাহমুদা বেগম। কাজে চলে এসেছে। মেঘের যেন পা আটকে আছে। সে হাঁটতেই পারছে না। বারবার ইচ্ছে করছে ছোটে কোথাও পালিয়ে যেতে, তবে এখন কিছুই করার নেই। মায়ের সাথে ধীরে ধীরে নেমে আসে। বরের রূপে সে আধবুড়ো লোকের পাশে মেয়েকে বসিয়ে দেয়। লোকটি দাঁত বের করে হাসছে। পান খাওয়ার ফলে লাল লাল দাঁত স্পষ্ট। মেঘের গা গুলিয়ে ওঠে। সাথে সাথে চোখ সরিয়ে নেয়। নিজেকে একদম গুটিয়ে নেয়। কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করতে হঠাৎ কলিং বেল বেজে ওঠে।
রিমিকে পাঠায় কে আসলো দেখতে। সে দরজা খুলতে থম মেরে দাঁড়িয়ে থাকে। সামনে সুদর্শন এক পুরুষ, ব্ল্যাক কোট প্যান্ট পরে ফর্মাল লুক। রিমি বড়সড় ক্রাশ খেয়ে বসে আছে, চোখ বড় বড় করে সামনে ছেলেটিকে পর্যবেক্ষণ করছে। তা দেখে ছেলেটা কিছুটা বিরক্ত হয়ে বলে। দেখা শেষ হলে সামনে থেকে সরবেন। রিমির ঘোর কাটে, তবে কনফিউজ নিয়ে জিজ্ঞেস করে। আপনি কে? রুদ্র চৌধুরী। বলেই পাশ কাটিয়ে ঢুকে পড়ে। পেছন পেছন রাহুল, শান্ত, সায়নরাও প্রবেশ করে। সবার হাতেই কিছু না কিছুর ব্যাগ। হঠাৎ এতজনের আগমনে ড্রয়িং রুমে সবাই বিয়ে পড়ানো রেখে তাদের দিকে তাকিয়ে মেঘও অবাক হয়ে তাকিয়ে আছে। মনে মনে ভাবছে উনি এখানে কি করছেন। রুদ্র মেঘের দিকে তাকিয়ে বলে, রুম ডেট করলে আমার সাথে, আর বিয়ে করছো আরেকজনকে? দিস ইজ নট ফেয়ার জান। মেঘ বিস্ফোরিত নয়নে তাকায় রুদ্রের দিকে। কি সব বলছে সে? তবে এই কথাটি যেন সেকেন্ডের মধ্যে বোমার মতো ফেটে গেছে। সবাই চমকে ফুসুর ফুসুর করছে মেঘের চরিত্র নিয়ে। মিজানুর সাহেব দ্রুত উঠে রুদ্রর সামনে গিয়ে বলে, আগে বসি তারপর বাদ বাকি বলছি। বলেই মেঘের সামনে গিয়ে লোকটিকে উদ্দেশ্য করে বলে। হে আঙ্কেল, অন্য জায়গায় গিয়ে বসেন। লোকটিকে আঙ্কেল বলায় মুখটা চুপসে যায়। চুপচাপ মেঘের পাশ কেটে উঠে পড়ে। আর রুদ্র ধপ করে বসে পড়ে মেঘের পাশে। সোফায় হাত ছড়িয়ে পায়ের উপরে পা তুলে বসে। ছেলেপক্ষ থেকে একজন রেগে বলে ওঠে, মেয়ের চরিত্র এমন ফুলের মতো পবিত্র, আগে জানলে। পাশ থেকে আরেকজন বলে, ছি, কি নষ্টামি হলে তার বয়ফ্রেন্ড বিয়ের আসরে এসে এই সব বলে। এমন মেয়ের ছায়াও আমাদের ছেলের জীবনে পড়তে দেব না। এই চলো সবাই, দেরি করছো কেন? এরকম কটাক্ষ করে কথা বলছে একের পর এক, বিয়ে ভেঙে দিতে যাচ্ছে তা দেখে মাহমুদা বেগম সামলানোর চেষ্টা করছে। তবে শোনেননি কেউ কিছু। যা নয় তা অপমান করে চলে যায় তারা। এদিকে মেঘ পাথর হয়ে বসে আছে। শান্ত শরীর রুদ্রকে প্রশ্ন করে। কেন করলে এমন? রুদ্র কোনো উত্তর দেয় না, শুধু মুচকি হেসে একটা চোখ টিপ মারে। মাহমুদা বেগম তো রেগে মেগে তেড়ে আসেন, রুদ্রকে উদ্দেশ্য করে বলে। তোমার জন্য বিয়েটা ভেঙে গেল। রুদ্র ইনোসেন্ট ফেস করে বলে, তাহলে আমি ফিক্সড করে দিচ্ছি। মানে? মানে সিম্পল, আমি মেঘকে বিয়ে করব। মেঘ সহ রাহুল, শান্ত, সায়ন সবাই চমকে যায়। রাহুল ফট করে বলে ওঠে, তুমি মেঘকে বিয়ে করবে মানে? প্ল্যান তো ছিল জাস্ট বিয়ে ভাঙার। রুদ্র ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে। এখন প্ল্যান চেঞ্জ করলাম। বলেই সোফার পাশে রাখা কয়েকটা প্যাকেট বের করে মাহমুদা বেগমের হাতে ধরিয়ে দেয়। নিন শাশুমা, আপনার মেয়েকে এগুলো পরিয়ে দিন। অন্যের দেয়া সস্তা কাপড়ে বউ তুলে নিতে পারবো না। মেঘ সাথে সাথে বলে ওঠে, আমি এই বিয়ে করব না। এই আপনার কি মাথা ঠিক আছে? মাহমুদা বেগম রেগে মেঘকে থাপ্পড় মারে, বলতে লাগে, নষ্টা মেয়ে, নষ্টামি করতে পারো, বিয়ে করতে পারবে না? আর কিভাবে আমাদের পরিবারের মাথা ছোট করবি? এক্ষুনি বিদায় হবে এই বাড়ি থেকে। বলেই তার হাত টেনে নিয়ে যায়। পিছু পিছু রিমিও যায়। ব্যাগ খুলতে দেখতে পায় অনেক সুন্দর ব্রাইডাল লেহেঙ্গা, সাথে অনেক জুয়েলারি। তা দেখে রিমি অবাক হয়ে বলে, মা, কি দামি দামি জুয়েলারি! এই লেহেঙ্গার দামও অনেক। ছেলে পররাষ্ট্রমন্ত্রীর ছেলে, বাপের টাকা আছে, বড় জায়গা দেখেই শরীর বিলিয়ে দিয়েছে এই মেয়ে। এমন মেয়ে যে আমার পেটে ধরেছিলাম, আগে জানলে জন্মের পরে নুন খাইয়ে মেরে ফেলতাম। মায়ের মুখে এমন কথা শুনে মেঘ নিজেকে শক্ত করে রেখেছে। তাদের সামনে আরেক ফোঁটাও পানি ফেলবে না। এদিকে রিমির মনে চলছে অন্য কাজ। মেঘকে আবার রেডি করিয়ে আনে। নিচে নামতেই রুদ্র সেদিকে তাকাতে একটুর জন্য থমকে যায়। লাল টুকটুকে বউ, চোখ ফেরানো মুশকিল। তবে রাহুলের ডাকে ভাবনা থেকে বের হয়। রুদ্র প্লিজ এই বিয়েটা করিস না। রুদ্র ভ্রুকুচকে বলে, ওয়াই? আমি তোকে সব খুলে বলবো, তাও এই বিয়ে করিস না। রুদ্র কিছু বলতে যাবে তার আগে মেয়েকে এনে তার পাশে বসিয়ে দেয়। রুদ্র আর রাহুলের কথায় পাত্তা দেয় না। এদিকে কাজী বিয়ে পড়ানো শুরু করে। রাহুল অসহায় চোখে তাকিয়ে মেঘের দিকে। তার ভীষণ কষ্ট হচ্ছে। সে কি মেঘকে হারিয়ে ফেলছে? সে তো মেঘকে নিয়ে ছোট একটা সংসারও চিন্তা করে ফেলেছে। তবে রুদ্র সাথে সাথে বলে ফেললেও মেঘ একটু লেট করে কবুল বলে। বিয়ে পড়ানোর পর কাজী বলে ওঠে, আলহামদুলিল্লাহ, আজ থেকে আপনারা ইসলামের শরীয়ত অনুযায়ী স্বামী স্ত্রী। সাথে সাথে রুদ্র উঠে দাঁড়ায়, মাহমুদা বেগমকে উদ্দেশ্য করে বলে, কিছুক্ষণ আগে মেঘের ওপর হাত তুলেছেন, তখন কিছু বলিনি, কারণ অধিকার ছিল না। তবে এবার আমার পুরো অধিকার আছে। নেক্সট টাইম আমার বউয়ের গায়ে কেউ হাত তুললে তার হাত মুছড়ে দিতে একবারও ভাববো না। মাহমুদা বেগম থতমত খেয়ে যায়। রুদ্র আর 1 মিনিটও না দাঁড়িয়ে মেঘের হাত ধরে হাঁটা দেয়। লেহেঙ্গার জন্য হাঁটতেও পারছে না মেঘ। তা দেখে কিছু না বলেই কোলে তুলে নেয়। মেঘ হঠাৎ এমন কাজে পড়ে যাওয়ার ভয়ে গলা চেপে ধরে।
মেঘকে এনে গাড়িতে বসিয়ে সেও ড্রাইভিং সিটে বসে পড়ে। গাড়ি স্টার্ট দিতে যাবে, আচমকা মেঘের দিকে রুদ্র ধীরে ধীরে অগ্রসর হতে থাকে। মেঘ ভয়ে আরো পিছিয়ে যেতে গিয়ে একদম সিটের সাথে লেগে যায়। রুদ্র একদম তার সামনে, তাদের মাঝে 1 আঙ্গুলের ব্যবধান হবে। মেঘ কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে। কি করছেন? রুদ্র এক পলক তার মুখের দিকে তাকিয়ে পাশ থেকে সিট বেল্টটা নিয়ে লাগিয়ে দিয়ে বলে, মেঘ তোমার মাইন্ড তো হেব্বি খারাপ। হোয়াটএভার, আই এম নট ইন্টারেস্টেড অন ইউ। কিছুটা লজ্জা পেয়ে যায়। গাড়ি চলছে তার আপন গতিতে। কিছুক্ষণ পর মেঘের নাক টানার শব্দে পাশে ফিরে তাকায়। দেখে মেয়েটি কাঁদছে, তবে যথাসম্ভব শব্দ না করার চেষ্টা করছে। রুদ্র বিরক্তি নিয়ে বলে, যা প্ল্যান করেছিলে সেই অনুযায়ী তো হলো, তাহলে আবার কাঁদছো কেন? মেঘ কান্না থামিয়ে অবাক চোখে তাকায় রুদ্রের দিকে। কিসের প্ল্যান? নাটক এখন কিছুই জানে না। বলেই গাড়ি চালানোর মনোযোগ দেয়। চৌধুরী বাড়িতে গাড়ি ঠুকতেই নেমে পড়ে। মেঘও নেমে আসে। তার হালকা হালকা ভয় হচ্ছে। রুদ্র এগিয়ে যায়, তার পিছু পিছু মেঘও। কলিং বেল বাজাতে আসমা খালা দরজা খুলেন। রুদ্র আর তার পাশে বউ বেশে কাউকে দেখে সে চমকে যায়। জিজ্ঞেস করে, রুদ্র বাবা, এটা কেডা? রুদ্র ভাবলেশীন ভাবে বলে। আমার বউ। কথাটি শুনতে মহিলা চিল্লিয়ে সবাইকে জড়ো করে ফেলে। রুদ্রের মা দ্রুত আসে। কি সমস্যা আসমা? বাড়িতে কি ডাকাত পড়েছে এভাবে চেঁচাচ্ছিস? ম্যাডাম গো, দেখেন রুদ্র বাবা বিয়া কইরা বউ আনছে। তার কথায় এবার সবাই দরজার দিকে তাকাতেই সবাই চমকে যায়। পিহু এসব চেঁচামেচি শুনে নিচে নেমে আসে। দরজার দিকে তাকাতেই সে নিজেও টাসকি খেয়ে দাঁড়িয়ে যায়। কিছুক্ষণ তাকিয়ে দৌড়ে যায়। ভাইয়া, মেঘ এখানে? মেঘের না আজ বিয়ে? হ্যাঁ, বিয়ে করেছে। তো ও এখানে কি করছে? জামাইয়ের বাড়ি থাকার কথা না? তো জামাইয়ের বাড়িতেই তো এসেছে। এবার রুদ্রের মা বলে ওঠে, এটা তো পিহুর ফ্রেন্ড। তুমি কি মজা করছো রুদ্র? মা, মজা করতে যাব কেন? আমি ওকে বিয়ে করেছি, বিয়ে করা বউ আমার। তখন সামিয়া বলে ওঠে, রুদ্র ভাইয়া, তুমি এমনটা করতে পারো না। রুদ্র ভ্রু কুঁচকে তার দিকে তাকায়। এদিকে মেঘ ভয়ে রুদ্রের পেছনে গুটিসুটি মেরে দাঁড়িয়ে। নীরবতা ভেঙে রুদ্র বলে, আমি কি করতে পারি না পারি তা আমি ভালো জানি। তা ভেতরে কি আসতে দিবা? পা ব্যথা হয়ে আছে। বলে নিজেই ভেতরে ঢুকে যায় মেঘের হাত ধরে। এদিকে রুদ্রের মা বলে ওঠে, আমি এই বিয়ে মানি না। রুদ্র, আমি কিন্তু ফাজলামি করছি না। বিয়ে কি ছেলে খেলা মনে হয় তোর কাছে? না। তো তুই না জানিয়ে হঠাৎ বউ নিয়ে আসলি, এসব কোন ধরনের কাজকর্ম? আম্মু। কিসের আম্মু? আমাদের না জানিয়ে বিয়ে করে বউ তুলে আনবি? আমরা কি মারা গেছি নাকি বড় হয়ে গেছিস? এখন আর মা বাবার দরকার নাই। তোর আব্বু আসলে তখন কি বলবি? একমাত্র আদরের ছেলে এমন কাজ ঘটিয়েছে। তাহিরা বেগম পাশ থেকে বলেন, আহ ভাবি, থাক, ছেলেটার সাথে চিল্লিয়ে কি হবে? যা করার করেই তো ফেলেছে। পাশ থেকে রুদ্রের দাদিও বসতে বসতে বলে ওঠে, সে যাই করুক, আমার কিন্তু রুদ্রের বইয়ের অনেক পছন্দ হয়েছে। রুদ্র কিছু একটা ভেবে মেঘকে বলে। যাও, বড়দের সালাম করো। রুদ্রের কথা মতো এগিয়ে যায় সালাম করতে। মুখে করবে না পায়ে ধরে করবে সে বুঝে উঠছে না। মুখে বললে যদি আবার রেগে যায়, তাই পায়ে ধরতে যায়। সাথে সাথে রুদ্রের মা 2 বাহু ধরে আটকে দেয়। গম্ভীর কণ্ঠে বলে, পায়ে ধরে সালাম করতে নেই, জানো না? মুখে বললেই হয়। ওনার কথায় সবাইকে মুখেই সালাম করে। এদিকে রুদ্র ভাবলেশীন ভাবে তার ঘরের দিকে হাঁটা দেয়। মেঘ ভয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে এতক্ষণ এত ভারী লেহেঙ্গা পরে দাঁড়ানোর ফলে পা ব্যথা করছে, কিন্তু ভয়ে কাউকে বলতেও পারছে না। সিদ্দিকা বেগম রাগী চোখে মেঘের দিকে তাকায়। তার দাঁড়িয়ে থাকা দেখে সে বুঝতে পারছে কষ্ট হচ্ছে, তাই কর্কশ গলায় বলে ওঠে, পিহু, তোর বান্ধবীকে আমার রুমে নিয়ে আয়। লেহেঙ্গা পরে থাকতে পারছে না হয়তো। বলেই হনহনিয়ে নিজের রুমের দিকে পা বাড়ান তিনি। বাকিরা মুচকি হেসে ওঠে। রুদ্রের দাদি বলেন, শোনো মেয়ে, তোমার শাশুড়ি হঠাৎ বিয়ে মানতে পারছে না। একমাত্র ছেলের বিয়ে এভাবে হলে কে বা মানবে? তবে আমার বৌমা কিন্তু খারাপও না। এই যে আমরা এতক্ষণে খেয়ালও করলাম না যে তোমার অসুবিধা হচ্ছে কিনা, তবে সে রাগের মাঝে ঠিকই খেয়াল করেছে। আর মন খারাপ করো না, একটা দুইটা বকা দিলেও সে তোমার মায়ের মতোই। সব ঠিক হয়ে যাবে। এখন থেকে এটা তোমারও পরিবার। মেঘ মাথা উঁচু নিচু করে বোঝায় সে বুঝেছে। তারপর পিহুর সাথে চলে তার শাশুড়ির রুমে। আর এদিকে কেউ একজন মেঘকে দেখে রাগে ফুলছে। মেঘকে দেখে সিদ্দিকা বেগম তার আলমারি খুলে খয়েরি রঙের একটি শাড়ি বের করে। এক কাপড়ই তো নিয়ে এসেছে, সাথে আর কিছু আনেনি। তাই আপাতত
এই শাড়িটা পরো, আমার অনেক আগের শাড়ি, ব্লাউজ ফিটিং হবে তোমার। তোমার কাপড় কার বাড়াতে দিব? তার কথায় মেঘ শুধু মাথা নাড়ায়। তা দেখে তিনি ভ্রু কুঁচকে বলে, কথা বলতে পারো না, খালি মাথায় নাড়াচ্ছ সেই তখন থেকে। ভয়ে ভয়ে বলে। সরি আন্টি। আন্টি বলায় তিনি আরেকটা ধমক দিয়ে ওঠেন। মা কি শেখায়নি বিয়ের পর শাশুড়িকে মা বলে ডাকতে হয়? এরপর থেকে আম্মু বলে ডাকবে। আর নাও, ব্লাউজ আর এইটা পরে আসো, শাড়ি পরিয়ে দিচ্ছি। শাড়ির কথায় মেঘের মুখে হালকা হাসি ফুটে ওঠে। তারপর ব্লাউজ পেটিকোট পরে আসতেই তিনি সুন্দর করে শাড়ি পরিয়ে দেন। তার নিজের আলমারি খুলে অনেকগুলো জুয়েলারির বক্স বের করেন। একটা একটা খুলে রাখেন, সবগুলোতেই সোনার জুয়েলারি। প্রথমে একজোড়া সোনার বালা নিয়ে মেঘের হাতে পরিয়ে দেন। তারপরে চিকন গলার হার আর এর সাথে কানের দুলও পরিয়ে দেন। এসব পরিয়ে দিচ্ছে দেখে মেঘ বলে ওঠে। মা, এত কিছু দরকার নেই। তিনি চোখ পাকিয়ে বলেন, চৌধুরী বাড়ির বড় ছেলের বউ হয়েছ, এগুলো পড়তেই হবে। এখানে তো অল্প, আর আমার ছেলের বউয়ের জন্য আরো অনেক কিছু গুছিয়ে রেখেছি। আপাতত এগুলো কানে গলায় পড়ে থাকবে। মেয়েকে রেডি করে মাথায় ঘোমটা দিয়ে নিজে তাকে নিয়ে আসে ড্রয়িং রুমে। সবাই তাকে দেখে বেশ প্রশংসা করছে। সবার সাথেই টুকটাক কথা বলছে মেঘ। তার ভীষণ ভালো লাগছে তাদের সাথে। এরকম একটা পরিবার সে চেয়েছিল, কিন্তু রুদ্র তার বিয়ে ভেঙে তাকে কেন বিয়ে করলো সেটা তার অজানা। তবে সামিয়ার এসব একদম ভালো লাগছে না। মেঘের দিকে রাগী চোখে তাকিয়ে তবে কিছু বলতে পারছে না। হঠাৎ রুদ্র উপর থেকে চিল্লিয়ে বলে, একটা কফি পাঠাও আমার রুমে। সাথে সাথে সামিয়া উঠে রান্নাঘরে চলে যায়। 5 মিনিটের মাথায় কফি হাতে রুদ্রের রুমের দিকে যেতে লাগে। ব্যাপারটা মেঘ খেয়াল করলেও তেমন পাত্তা দিল না। বোন হয়, দিতেই পারে। এভাবে কিছুক্ষণের মধ্যে রুদ্রের বাবা চাচাও চলে আসে। এরশাদুল চৌধুরী রেগে মেগে বলছেন, আমার একটা প্রেস্টিজ আছে, কাল কেউ যদি জানতে পারে তাদের কি উত্তর দেব? রুদ্র আপেল খেতে খেতে নেমে আসে। তার বাবার কথায় সে বলে ওঠে, বলবা ছেলের কোলবালিশ দিয়ে হচ্ছিল না, বইয়ের দরকার ছিল এমার্জেন্সি, তাই কাম করে ফেলেছে একাই। উপস্থিত সবাই লজ্জায় পড়ে যায়। এই ছেলের কথার ঠিক নেই। সিদ্দিকা বেগম রেগে মেগে বলেন, ছেলেটা হয়েছে একদম তোমার মতোই লাগাম ছাড়া। এরশাদুল চৌধুরী কড়া গলায় ছেলেকে বলেন, তোমার যদি তাকে পছন্দ হয় আমাদের বলতে, আমরা পারিবারিকভাবে এগুতাম। তাকে আর কিছু বলার সুযোগ না দিয়েই রুদ্র বলে ওঠে, বারে, তুমি যখন আমার মাকে ভরা বিয়ে বাড়ি থেকে তুলে নিয়ে এসে বিয়ে করতে পারলে, আমি ছেলে হয়ে এতটুকু করব না? ছেলের কথায় একদম চুপসে যায় তিনি। বাকিরা মুখ টিপে টিপে হাসছে। এনামুল চৌধুরী বলে ওঠেন, ভাইজান, যা হয়েছে তো হয়েছে, এখন চিল্লালে তো আর চেঞ্জ করা সম্ভব না, মেনেই নিন। এরশাদুল চৌধুরী গলা ছেড়ে ওঠেন। যেতে যেতে বলে যায়, বিয়ে যখন করেই ফেলেছো, এখন কোম্পানিতে জয়েন হও। বউ সামলানো এত সহজ না। আর অনুষ্ঠান করে অ্যানাউন্স করা হবে বিয়ের খবর, এর আগে নিজেদের মধ্যে থাকো। তার কথায় সবাই বুঝে যায় সেও মেনে নিয়েছে। রুদ্রের বাবা যেতে রুদ্র বেরিয়ে যায় গাড়ি নিয়ে। এদিকে রুদ্রের দাদি শামসুলকে ডেকে বলেন, যা, ফুল দিয়ে আমার নাতির ঘরটা খুব সুন্দর করে সাজিয়ে দিবি। সেও মাথা নেড়ে জি ম্যাডাম বলে চলে যায়। রাত 9টার দিকে সবাই খাওয়া দাওয়া করে ফেলে, রুদ্র বাদে, কারণ সে এখনো আসেনি। খাওয়া দাওয়ার পাট চুকতেই মেঘকে তার শাশুড়ি তার লাল একটা বেনারসি পরিয়ে বউ সাজিয়ে দেয়। তারপর পিহুকে আর সামিয়াকে দিয়ে রুদ্রের রুমে পাঠিয়ে দেয়। তবে সামিয়া বেশিক্ষণ থাকেনি, দিয়েই চলে আসে। পিহু অনেকক্ষণ মেঘের সাথেই থাকে, তবে পরে মায়ের ডাকে যায়। রুদ্র বাসায় আসতেই তার মা খাবার বেড়ে দেয়। তবে সে বাইরে থেকে খেয়ে এসেছে বলে আর খায়নি। সোজা নিজের রুমের দিকে হাঁটা দেয়। রুমের সামনে আসতেই ভ্রু কুঁচকে যায়। পিহু তাহমিদকে গার্ডদের মতো দাঁড়িয়ে পাহারা দিতে দেখে বলে, কিরে, তোরা এখানে কি করিস? রুদ্রকে দেখা মাত্রই পিহু লাফিয়ে ওঠে। ভাইয়া, জলদি 5,000 টাকা দাও, নয়তো বাসর ঘরে ঢুকতে দেব না। রুদ্র কোমরে হাত দিয়ে বলে, বাসর ঘরে ঢুকতে এত টাকা দিতে হয়, কোন নিয়মে লেখা আছে? তাহমিদ বলে, পিহু ভাইও আমার কিন্তু এত কিপটে না, সে ডোন্ট বিহেভ লাইক এ কিপটে, টাকা দিয়ে দাও। আর টাকা না দিলে? ভাব নিয়ে বলে, না দিলে আবার কি, ঘরের ভেতরে ঢুকতে দেব না। রুদ্র পেছনে ফিরে যেতে যেতে বলে, আচ্ছা, ঢুকলাম না ঘরে, আজ সাদের রুমেই ঘুমাবো, গুড বাই। রুদ্রকে চলে যেতে দেখে তারা থতমত খেয়ে যায়। তাড়াতাড়ি করে দুই ভাই বোন 2 হাতে ধরে আটকায়। ভাইয়া প্লিজ, কম হলেও 1,000 টাকা দাও। রুদ্র ভাব নিয়ে বলে, নো। আচ্ছা, 500 টাকা দাও অন্তত। দেখি, সাইড দে, ঘুমাবো, সাত দরজা লাগিয়ে ফেলবে।
ইহু মুখটা আচ্ছা, চুপসে বলে, 100 টাকাই দাও। এতক্ষণ যে দাঁড়িয়ে আছি, পা ব্যথা করছে। টাকাটা দিয়ে নিজের ঘরেই যাও। अब आया ना ऊंट पहाड़ के नीचे। নে ধর আর ভাগ এখান থেকে। রুদ্র দরজা খুলে ঘরে ঢুকতেই চমকে যায়। চারিদিকে ফুলের গন্ধে মোহ করছে। বিছানা পুরোটা ফুল দিয়ে সাজানো। বিছানার মাঝে ঘোমটা দিয়ে মেঘ বসে আছে। রুমে ড্রিম লাইট জ্বালানো। আবছা আলোয় বেশ রোমাঞ্চকর হয়ে আছে মুহূর্ত। রুদ্র ভেতরে ঢুকে দরজা লাগিয়ে দেয়। তবে মেঘের কোনো সাড়া শব্দ নেই। রুদ্র যে আসলো নড়াচড়াও নেই। তাই সে আরেকটু এগিয়ে বিছানার সামনে গিয়ে 2 হাত আড়াআড়িভাবে গুজে দাঁড়িয়ে পড়ে। তারপর কিছু একটা ভেবে ঘোমটা উঠাতে হাত বাড়ায়। এদিকে মেঘ অনেকক্ষণ বসে থাকতে থাকতে চোখ লেগে যায়। হঠাৎ আবছা আলোয় কালো ছায়া দেখে তার উপর পড়ায় ঘুম উবে যায় মেঘের। এমনিতেই সে ভূতে বিশ্বাসী, ঘুমটার জন্য দেখতেও পাচ্ছে না। হঠাৎ সেই ছায়া আরো সামনে আসছে দেখে সাথে সাথে এক চিৎকার দিয়ে উঠে দাঁড়িয়ে যায়। এমন চিৎকার শুনে রুদ্র তাড়াতাড়ি মেঘকে টান মেরে বসিয়ে তার মুখ চেপে ধরে। আজব, এভাবে চিল্লাচ্ছ কেন? বাড়ির সবাই ভাববে বাসর ঘরে ঢুকতে না ঢুকতে কাম সেরে ফেলেছি। রুদ্রের কথায় চোখ খুলে তাকায় মেঘ, দেখে এটা রুদ্র, কোনো ভূত না। তা দেখে একটা স্বস্তি নিঃশ্বাস ফেলে। তবে এভাবে মুখ চেপে ধরে ছটফট শুরু করে, তা দেখে রুদ্র তাকে ছেড়ে দেয়। মেঘ হাঁপিয়ে বলে, আপনার এতক্ষণ লাগলো আসতে? সেই কখন থেকে অপেক্ষা করছি। রুদ্র কিছুটা মেঘের দিকে ঝুঁকে লুচে হাসি দিয়ে বলে। জামাই ছাড়া একটুও থাকতে পারছো না বুঝি? মেঘ থতমত খেয়ে বসে, আমতা আমতা করে বলে, আমি কি সেজন্য বলেছি নাকি? আপনার যে বড় রুম, একা একা ভয় পাচ্ছিলাম তাই আর কি। রুদ্র কিছু না বলে নিজের কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায়। শাওয়ার নিয়ে বেরিয়ে দেখে মেঘ একইভাবে বসে। রুদ্র এগিয়ে এসে বলে, এভাবে সংসেজে বসে আছো কেন? দাদি বলেছে তাই। দাদি নিশ্চয়ই আরো অনেক কিছু করেছে। এই যেমন বাসর ঘরে বিড়াল মারা। তা বিড়াল মারার কাজ শুরু করি। রুদ্রের এহেন কথায় 1 সেকেন্ডে বিছানা থেকে নেমে এক কোনায় গিয়ে দাঁড়ায় মেঘ। এই লোকের ঠোঁট কাটা কথায় লজ্জায় পড়ে গেছে বেচারি। এদিকে রুদ্র মেঘের কাণ্ড দেখে হেসে ফেলে, তারপর বিছানায় শুয়ে পড়ে। গাড়িতে পড়েছি, এখনো বলছি তোমার ব্যাপারে আমার কোনো ফিলিংস নেই। মেঘ ফট করে প্রশ্ন ছুড়ে। তো বিয়ে করেছেন কেন? রুদ্র চোখ গরম করে বলে। শিক্ষা দেওয়ার জন্য। মেঘ অবাক হয়ে বলে, কিসের শিক্ষা? তবে রুদ্র থেকে কোনো উত্তর আসে না। চোখের উপরে হাত দিয়ে শুয়ে আছে। মেঘ সেখানেই দাঁড়িয়ে। সে কি করবে, কোথায় যাবে ভেবে না পেয়ে রুদ্রকে জিজ্ঞেস করে। শুনুন না, আমি কোথায় ঘুমাবো? রুদ্র কর্কশ গলায় বলে ওঠে, এখানে কোনো বাংলা সিনেমা চলছে না যে তোমায় সোফায় নয়তো নিচে ঘুমাতে বলবো। আমার যে খাট, এখানে তুমি আমি শুয়েও আমাদের 4-5টা বাচ্চাকেও শোয়াতে পারবো। সো পাশে এসে ঘুমালে ঘুমাও, নয়তো দাঁড়িয়ে থাকো। মেঘের চোখ বড় বড় হয়ে যায়। এই লোকের মুখে কি সুন্দর কথা নাই, আবার কখন কি বলে ভেবে চুপচাপ এসে রুদ্রের অন্য পাশে শুয়ে পড়ে। এই সাংঘাতিক মুখ এই লোকের। কই, ভার্সিটিতে কখনোই তো এভাবে কথা বলতে দেখিনি। তখন মুখে ফিল্টার মেরে রাখে বোধহয়। সকালে হঠাৎ পানির ঝাপটায় ঘুম থেকে ধরফরিয়ে উঠে বসে। রুদ্র ধরফরিয়ে ঘুম থেকে উঠে পানি কোন দিক দিয়ে থেকে আসলো তা খুঁজতে এদিক সেদিক তাকায়। হঠাৎ নজর আটকায় সামনে ড্রেসিং টেবিলে একটা মেয়ে দাঁড়িয়ে, হলুদ সিল্কের শাড়ি পরা। মাত্র গোসল করে বেরিয়েছে হয়তো। সদ্য ফোটা পুষ্পের মতো লাগছে। চোখ সরাতে পারছে না সে। খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। লম্বা চুল আবারও ঝাড়া দিতেই রুদ্রের মুখে এসে পানি ছিটিয়ে পড়ে। সাথে সাথে চোখ বন্ধ করে নেয়, মনে মনে আওড়ায় ফুলপরি। মুহূর্তে আবার চোখ খুলে ফেলে, ভরকে যায় সে। তার ঘরে মেয়ে কই থেকে আসলো? দ্রুত জিজ্ঞেস করে। এই, কে আমার ঘরে? কি করছো? এমন প্রশ্নে মেঘ চুল ঝাড়া রেখে ঘুরে তাকায়। ভ্রু কুঁচকে বলে, কে মানে? আমি মেঘ। তো তো আমার রুমে কি করছো এত সকালে? কালকে রাতে এখানেই তো ঘুমালাম। ভুলে গেছেন? আপনি কি ঠিক আছেন? এভাবে কাঁপছেন কেন? দেখি জ্বর এলো নাকি? বলে এগোতে নেয় মেঘ। সাথে সাথে রুদ্র আরো পিছিয়ে যায়, আমতা আমতা করে বলে। না না, আমি ঠিক আছি। বলে দ্রুত ওয়াশরুমে চলে যায়। দরজা লাগিয়ে একটা ধম ছাড়ে। এদিকে মেঘের কিছুই বোধগম্য হলো না। সে তার চোল মুছে বিছানা গুছিয়ে নেয়। ততক্ষণে রুদ্র ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। হাত মুখ মুছতে মুছতে বলে, এত সকালে গোসল করেছো কেন? কিছুই তো করলাম না। রুদ্রের কথায় থতমত খেয়ে যায় মেঘ। অপ্রস্তুত সুরে বলে, এমনি অস্বস্তি হচ্ছিল তাই গোসল করে ফেলেছি। ও, তাও ভালো।
বলে আবার বিছানায় শুয়ে পড়ে রুদ্র। মাত্র 7টা বাজে, কেউ এসে ডাকেও নি। মেঘের বোরিং লাগছে বিধায় বারান্দায় গিয়ে দিকে এগোয়। বারান্দায় আসতেই মনটা ভালো হয়ে যায়। এটা মিনি ছাদও বলা যায়। একপাশে অনেকগুলো ফুলের টব, এর পাশেই একটা দোলনা। মেঘ ধীর পায়ে হেঁটে দোলনায় গিয়ে বসে। সকালের পরিবেশ বেশ উপভোগ করছে সে। হঠাৎ দরজায় নক করার শব্দে ধ্যান ভাঙে। উঠে রুমে প্রবেশ করে, দেখে রুদ্র ঘুমিয়ে গেছে আবার, তাই সে নিজেই দরজা খুলে দেয়। বাইরে সামিয়া কফি নিয়ে দাঁড়িয়ে। মেঘ তাকে দেখে হালকা হাসে, তবে সামিয়া রাগী চোখে তাকিয়ে আছে। মেঘের চুল ভেজা দেখে আরো রাগ হচ্ছে তার। গম্ভীর কণ্ঠে বলে, মেঘ রুদ্র ভাইয়া কফি। বলে ওঠে। উনি তো ঘুমাচ্ছে, আচ্ছা দাও, আমি ডেকে দিচ্ছি। বলেই সামিয়ার হাত থেকে কফির মগটা নিয়ে দরজা লাগিয়ে দেয়। রুদ্রের কাছে এসে তাকে ডাকে কয়েকবার, তবে ওঠার নাম নেই। তাই একটু ঝুঁকে ডাকতে যাবে, অমনি রুদ্র এপাশ থেকে ওপাশ হতে নেয়। সাথে সাথে গরম কফির মগ রুদ্রের হাতে লেগে তার উপরই পড়ে। বেচারা গরম অনুভব করে চিল্লিয়ে দ্রুত উঠে বসে নিজের শরীর ঘষতে লাগে। মেঘ ভড়কে গিয়ে কি করবে না করবে ভেবে বেডের পাশের এক গ্লাস পানি নিয়ে ঢেলে দেয় রুদ্রের বুকের ওপরে। একে তো গরম কফি ফেলেছে, তার উপরে আবার পানি ফেলায় রুদ্র বিছানা থেকে নেমে দাঁড়িয়ে যায়। রেগে মেগে মেয়েকে দেয় একটা ধমক। ইডিয়েট, কি করেছো এসব? সাহস কত? আমার উপর গরম কফি ফালাও, আবার পানি? মেঘ ভয়ে দাঁত দিয়ে নখ কামড়াচ্ছে। বেচারি তো হেল্প করতেই গেছিল। রুদ্র আবার হুংকার দিয়ে ওঠে। কানে কথা যায়নি? কফি ফেলেছো কেন? মেঘ কাঁপা কাঁপা কণ্ঠে বলে, আপনাকে ডাকতে যেয়েই তো আপনার হাত লেগে পড়ে গেছে, আর গরম কফি পড়ায় জ্বলছিল দেখেই তো আমি ঠান্ডা পানি ঢেলেছি। রুদ্র কিছুক্ষণ আহাম্মকের মতো মেঘের দিকে তাকিয়ে থাকে, তারপর উঠে বাথরুমে যেতে যেতে বলে। স্টুপিড একটা। ফ্রেশ হয়ে বেরিয়ে আসতেই রুদ্রের বুকের দিকে নজর যায়, লাল হয়ে আছে। মনে মনে নিজেকেই বকে, একটু সাবধানে ধরে রাখলে এমন হতো না। এদিকে মেঘকে এভাবে তাকিয়ে থাকতে দেখে বলে ওঠে। আমার বডি সুন্দর, আই নো দ্যাট। মেঘ লজ্জা পেয়ে যায়, চোখ সরিয়ে ফেলে। বেয়াদব ছেলে আজেরা কথা বলে। তখনই পিহু এসে ডাকে। মেঘ দরজা খুলতেই বলে, তোদের ডাকছে মা খেতে আসতে। রুদ্র ভেতরে থেকে বলে। যা তুই, আসছি। তারপর রুদ্র রেডি হয়ে মেঘকে নিয়ে নিচে নামে। রুদ্র বড় বড় পা ফেলে আগে আগে গিয়ে বসে পড়ে চেয়ারে। মেঘ আস্তে ধীরে নেমে আসে। কোথায় বসবে ভেবে দাঁড়িয়ে থাকে। তা দেখে পিহু ইশারা করে তার পাশের চেয়ারে বসতে। সবাই প্রায় বসে পড়েছে টেবিলে। আসমা খালা সবাইকে খাবার বেড়ে দিচ্ছেন। মেঘের সাথে সবাই টুকটাক কথা বলছে। তখনই আগমন ঘটে সাদের। তাকে দেখে এনামুল চৌধুরী বলেন, এত দেরি করলে যে? সে চেয়ার টেনে বসতে বসতে বলে, ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছিল। আসমা খালা, খাবার দাও। বলে হঠাৎ পিহুর পাশের সিটে নজর যায়। মেয়েকে দেখে এসে বলে ওঠে। কিরে টিহু, তোর পাশের এটাকে? পিহু মুখ ভেঙচে বলে, এটা রুদ্র ভাইয়ের বউ, ওরফে আমার বান্ধবী। ও, তার মানে একেই বিয়ে করছে ভাইয়া। ভাবি কিন্তু হেব্বি সুন্দর। মেঘ মাথা তুলে তাকায় একবার সাদের দিকে, তবে তার তাকানোর ধরন দেখে সাথে সাথে মাথা নিচু করে ফেলে। নাস্তা করা শেষে সবাই যেয়ে সোফায় বসে। রুদ্রের মা গম্ভীর কণ্ঠে বলেন, তা নতুন বইয়ের হাতের এক কাপ চা কি খাওয়া সম্ভব? এহের কথায় মেঘ সাথে সাথে বলে ওঠে। অবশ্যই মা, এক্ষুনি বানিয়ে আনছি। মেঘ আসমার সাথে রান্নাঘরে গিয়ে কিছুক্ষণের মধ্যে চা বানিয়ে নিয়ে আসে। একে একে সবাইকে দিয়ে সাদকেও দিতে যায়, তবে সে ইচ্ছে করে মেঘের হাত হালকা ধরে ফেলে। এতে মেঘ কিছুটা অপ্রস্তুত হয়ে যায়। দ্রুত সেখান থেকে রুদ্রের দিকে আগ বাড়ায়। তাকে চায়ের কাপ বাড়িয়ে দিতেই সে কিছু বলতে যাবে, তার আগেই সামিয়া কফি নিয়ে হাজির। রুদ্রকে কফি দিতে দিতেই মেঘকে খোঁচা মেরে পড়ে। তোমার স্বামী যে চা খায় না, জানো না? কেমন বউ তুমি? সামিয়ার কথায় মেঘ চুপসে যায়। তাকে তো বলেনি, জানবে কেমন করে? তখন সামিয়ার মা বলেন, আহ সামিয়া, মেয়েটা কালকেই মাত্র আসলো, আস্তে ধীরে সব জেনে যাবে। সামিয়া কিছু না বলেই নিজের জায়গায় বসে পড়ে। এদিকে মেঘের হাতের চায়ের প্রশংসায় পঞ্চমুখ সবাই। কিছুক্ষণের মধ্যেই সবাই চা খেয়ে যে যার কাজে চলে যায়। রুদ্র ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, তবে পিহু আজ যায়নি মেঘের সাথে গল্প করবে বলে। পিহুর রুমে বসে আছে মেঘ। পিহু ফাজলামি করে জিজ্ঞেস করে, কিরে, ভাইয়া তোকে কি কি করেছে শুনি? মেঘ চোখ গরম করে বলে, জি, লজ্জা করে না বড় ভাইয়ের এসব জানতে। উমা, তো কি হয়েছে? বল না, বল না। কিছুই তো হয়নি, কি বলবো?
তখনই মেঘের গলার দিকে নজর যায়, হালকা ফুলে লাল হয়ে আছে। তা দেখে পিহু মজা উড়িয়ে বলে, এহ, তলে তলে সব করে এখন বলছো কিছু হয়নি। তো ঘাড়ে ওটা কিসের দাগ? হুম। মেঘ সাথে সাথে হাত দেয় ঘাড়ে, হালকা ব্যথা অনুভব হয়। তার ছেলের হাসি হেসে বলে, ওই দিন ভার্সিটি থেকে যাওয়ার পর মা মেরেছিল, তারই দাগ। মেঘের কথায় বুকটা চষে যায় পিহুর। সে অবাক হয়ে বলে, কি বলিস? এত বড় মেয়ের গায়েও হাত দেয় কেউ? মেঘ হাসে, তবে কিছুই বলে না। তারপর তারা নিজেদের মতো আড্ডা দিতে থাকে। কিছুক্ষণ পর সিদ্দিকা বেগমের ডাক পড়ে। পিহু বেগকে নিয়ে নিচে নামতেই দেখে তার মায়ের পাশে একটি মহিলা বসে আছে, সামনে অনেক কাপড় রাখা। বেগকে দেখে সিদ্দিকা বেগম মহিলাটিকে বলে, নিন, ওর গায়ের মাপ নিয়ে নিন, আর যেগুলো যেগুলো বেছে রেখেছি ওগুলোই বানাবেন। মেঘ, এদিকে আসো। বেগ সামনে এগোতেই মহিলাটি তার মাপ নিয়ে নেয়। সে বুঝতে পারে তার জন্য কাপড় বানাতে দিচ্ছে। সিদ্দিকা বেগম আবার বেগকে উদ্দেশ্য করে বলে, মেঘ তোমার কোনটা ভালো লাগলো বলো, সেটাও বানাতে দিয়ে দিব। সাথে সাথে বলে, না 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 মা, না 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 মা, আপনি যা যা দিয়েছেন তাই হবে। তাদের কথায় দর্জি মহিলাটি মাপ নিয়ে চলে যায়। এদিকে সিদ্দিকা বেগম উঠে রান্নাঘরে যেতে নেয়, তখন মেঘ পেছন থেকে বলে, মা আমিও আসি। তিনি পেছনে ঘুরে বলেন, কোথায়? মেঘ আমতা আমতা করে বলে, রান্নাঘরে। তিনি কিছুটা গম্ভীর কণ্ঠে বলেন, যেহেতু এই বাড়ির বউ হয়েছো, সেহেতু এখন থেকে এই সংসার তোমারও, যেখানে খুশি যেতে পারো। ওনার কথায় মেঘের চোখের কোণে পানি জলজল করে ওঠে। তারা তাকে এত তাড়াতাড়ি নিজের করে নিয়েছে, তার সংসার কথাটা বারবার সে মনে মনে আওড়ায়। মুখে হাসি ফুটে ওঠে, নিজেকে নিজে প্রশ্ন করে, তবে কি আমি আমার স্বপ্নের সংসার পেয়ে গেছি? মুচকি হেসে তার সাথে রান্নাঘরে ঢোকে। তিনি তাকে রান্না করতে না দিলেও সে জোর করে একাই দুপুরের রান্নাটা করে ফেলে। তারপর গোসল সেরে বাড়ির সব মহিলারা একত্রে খেয়ে নেয়। দুপুরবেলা বাড়ির কর্তারা কেউ খেতে আসেন না, বাইরে খেয়ে নেয়। বিকালের দিকে মেঘ ঘুমাচ্ছিল। রৌদ্র এখনো আসেনি হয়তো, তবে হঠাৎ ঘুমের মাঝে মেঘের মনে হয় সে পানিতে ভাসছে। ঘুমটা হালকা হয়ে আসে। চটজলদি চোখ খুলে সে নিজেকে দেখতে পায়। নিজেকে বাথটাবে শুয়ে থাকতে দেখে থতমত খেয়ে যায় মেঘ। মনে করার চেষ্টা করে সে তো বেডে ঘুমিয়েছিল, এখানে আসলো কি করে। সামনে তাকাতে রুদ্রের বিশাল বড় দেহটা চোখে পড়ে। দুই হাত ভাঁজ করে তার সামনে দাঁড়িয়ে আছে, মুখে শয়তানি হাসি। হাতা কাটা গেঞ্জি পড়েছে, যার ফলে দুই হাতের ফোলা ফোলা বাহুগুলো দেখা যাচ্ছে। পরক্ষণেই রুদ্রের কথায় নিজের ভাবনা থেকে বেরিয়ে আসে, গুড মর্নিং। এই এই আপনি আমাকে এখানে এনেছেন তাই না? এমন করলেন কেন? রুদ্র অবাক হয়ে বলে, আমি আনতে যাব কেন? এমন মিনি হাতিকে কোলে করে আনা কি মুখের কথা নাকি? মেঘের বেশ গায়ে লাগে কথাটা। সে এতটাও মোটা নয়। এই, আমি এত মোটাও না। যাই হোক, আপনার এমন হাম্বার মতো বডি বানিয়ে কি লাভ, যদি এইটুকু শরীরের মেয়ে কোলেই নিতে না পারেন? রুদ্র দুষ্টু হেসে বলে, তার মানে তুমি ইনডাইরেক্টলি আমার কোলে উঠতে চাচ্ছ, বাট আমি যাকে তাকে কোলে নিই না। মেঘ মুখ কুঁচকে বলে, আর আমি যার তার কোলে উঠি না। বলে সে দ্রুত বাথটব থেকে উঠে নিচে পা রাখতেই স্লিপ খেয়ে ঠাস করে নিচে পড়ে যায়। বাথটবের সাইডের অংশটা কোমরের দিকে লাগতেই ব্যথায় কুঁকড়ে ওঠে। পায়েও বেশ লেগেছে। রুদ্র দ্রুত এগিয়ে আসে। ইডিয়েট, দেখে চলতে পারো না? দেখি দেখি আমার বাথরুমের মেঝে ভাঙলো কিনা। মেঘ বাকরুদ্ধ হয়ে তাকিয়ে আছে রুদ্রের দিকে। সে আস্ত একটা মানুষ ধরাম করে পড়ল, সেদিকে খেয়াল নেই বেছে ভাগলো কিনা সেই চিন্তা। রাগে অপমানে মেঘ পাশের বালতি থেকে পানি নিয়ে মারে রুদ্রের দিকে ছিটা। পাশের সাথে সাথেই রুদ্র প্রায় অনেকটাই ভিজে যায়। এই এই কি করলে? একটু আগেই গোসল করলাম, আবার ভিজিয়ে দিলে, স্টুপিড। তো আমি আজ দুবার গোসল করেছি, তাও আপনি আবার আমাকে পানিতে ফেললেন কেন? এটা তোমার রিটার্ন গিফট ছিল। সকালে আমার বুকের কি অবস্থা করেছিলে ভুলে গেছো? ওইটা আপনার নিজের দোষে হয়েছে। Whatever. বলেই রুদ্র বেরিয়ে যায়। এদিকে মেঘের কোমরে বেশি লেগেছে, কোনো রকম উঠে দাঁড়ায়। এবার কাপড় কই পাবে? যেটা পরে আছে সেটা তো পিহুর। তার কাপড় কাল আসবে। রাগে দুঃখে ভেজা শরীরেই ঘরে প্রবেশ করে। রুদ্রের দিকে এগিয়ে গিয়ে রেগে বলে, এখন আমাকে পিহুর রুম থেকে কাপড় এনে দেবেন, আমার আর পরার মতো কাপড় নেই। রুদ্র মেঘের কথায় পাত্তাই দিল না। সে তার আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করতে ব্যস্ত। মেঘ আবারও ডেকে ওঠে, কথা কি শোনেন না? লজ্জা করে না জামাইকে কাজের অর্ডার দিতে? তো আমি এই অবস্থায় পিহুর রুমে যাব? তো যাও, না করলো কে?
বেগ রাগে গজগজ করতে করতে বেরিয়ে যেতে নাই, তবে হঠাৎ পেছন থেকে কেউ হাত টেনে ধরে। ভেজা শরীরের পানি টাইলসে পড়ে পিচ্ছিল হয়ে তার উপর হাতে টান পড়ায় পায়ের ব্যালেন্স ধরে রাখতে পারেনি, পিছলে আবার পড়ে যেতে নাই। কিন্তু এবার রুদ্র তার দুই বাহু ধরে সোজা করে দাঁড় করায়। তুমি কি পুষ্টিহীনতায় ভুগছো নাকি বারবার পড়ে যাচ্ছ? বেগ কটকট নজরে তাকিয়ে শান্ত সুরেই বলে। পথ আটকেছেন কেন? রুদ্র বেগকে উপর থেকে নিচে অব্দি দেখে বলে। এভাবে রুম থেকে বেরোবে? বেগ ভ্রু কুঁচকে কিভাবে বলতে বলতে নিজের দিকে তাকায়, খেয়াল হয় ওড়না গায়ে নেই। রোদের সামনে এভাবে ছিল এতক্ষণ, ভাবতেই কান গরম হয়ে আসে বেঘের। সাথে সাথে কাপড় টানতে লাগে, ভিজে যাওয়ার ফলে শরীরের সাথে একদম লেগে আছে। ঠিক তখনই দরজা ঠেলে ঘরে দুজন প্রবেশ করে। সাদের কণ্ঠ শুনতেই রুদ্র দরজার দিকে নিজের পিঠ করে বেগকে টেনে তার বুকের সাথে মিশিয়ে একদম আড়াল করে নেয়। এদিকে সাদ আর সামিয়া রুদ্রের ঘরে ঢুকতে এমন সিচুয়েশন দেখে থমকে যায়। সাদ টিটকারি মেরে বলে। আরে ভাইয়া, দরজা খোলা রেখেই রুদ্র থমকে ওঠে। কমন সেন্স নেই তোদের? দরজায় নক করে আসতে হয় জানিস না? যা এক্ষুনি বের হ দুইটা। আচ্ছা আচ্ছা, যাচ্ছি বাবা। আর বড় বউ ডেকেছে নিচেই, তাই বলতে আসছিলাম। কিন্তু এসে যে এমন সিনের সাক্ষী হয়ে যাব কে জানে। বলতে বলতে দুজনেই বেরিয়ে যায়, একজন হেসে হেসে আরেকজনের মনে অমাবস্যার ছোঁয়া। তারা যেতেই রুদ্র বেগকে ছেড়ে দাঁড়ায়, ইডিয়াট, এখানেই থাকো, ঘর থেকে বেরোবে না। বলেই সে বেরিয়ে যায়। কিছুক্ষণ পর পিহুর এক সেট জামা নিয়ে হাজির হয়, বেগের হাতে ধরিয়ে দিয়ে বেরিয়ে যেতে যেতে বলে। চেঞ্জ করে নিচে নেমে এসো। আর বেডের সাইডের ড্রয়ারে ভেক্স আছে, কোমরে বেশি ব্যথা পেলে মালিশ করে নিও। সে চলে যেতেই বেগ দরজা লাগিয়ে বনে বনে রুদ্রের গোষ্ঠী উদ্ধার করতে থাকে। ঘড়ির কাঁটার দিকে তাকাতেই দেখতে পায় 6টা বাজে। 3 ঘন্টা ঘুমিয়েছি, কেউ ডাকও দেয়নি। বাহ! পর মুহূর্তে নিজেকেই নিজে তাচ্ছিল্য করে বলে। এটা কি আর ওই বাড়ি নাকি যে এটা ওটার জন্য ডাকবে? ড্রেস চেঞ্জ করে নিচে নেমে আসে, সবাই ড্রয়িং রুমে আড্ডা দিচ্ছে। তা দেখে বেগ রান্নাঘরে ঢুকে দেখে তার শাশুড়ি আর ছোট চাচি দুজনে মিলে রাস্তা বানাচ্ছে। তাদের দেখে এগিয়ে যায় সে। মা, আমাকে দিন, আমি পাকোড়া ভাজছি। সিদ্দিকা বেগম নাকুচ করে বলেন। না না, তার দরকার নেই। পরে তেল পরে হাত পড়বে। এর থেকে তুমি তাদের সাথে গিয়ে বসো, আমি আর ছোট মিলে বানাচ্ছি। না 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 মা, কিছু হবে না। আমার রান্নার অভ্যাস আছে, দিন করে দিচ্ছি। তবে রুদ্রের মা চোখ গরম করে বলেন। না করছি না, না। বেঘের বুকটা চুপসে যায়। তারা এখানে কাজ করবে আর সে বসে থাকবে, ব্যাপারটা কেমন জানি লাগছে তার কাছে। তাই লাস্ট একটা চান্স দিতে বলে। তাহলে আমি চা বানাই মা। সিদ্দিকা বেগম কিছু বলতে যাবে, তার আগে তাহেরা হেসে বলে। থাক না ভাবি, মেয়েটা এত করে যেহেতু চাইছে, চাটা বানাক। ছোট চাচির কথায় বেগ খুশি মনে চা বসায়। তারপর বাড়িতে গিন্নি নাস্তা বানানো শেষ করে একে একে সব ড্রয়িং রুমে এনে রাখে। এদিকে এই দৃশ্য দেখে চৌধুরী পরিবারের সকলের চোখ জোড়ায়। রুদ্রের দাদি বলে ওঠেন। মেয়েটা ভীষণ মিষ্টি আর মনের দিক দিয়েও ভালো। সবাইকে কত তাড়াতাড়ি আপন করে নিয়েছে। আমার দাদু ভাইয়ের পছন্দ আছে বলতে হবে। রুদ্র দাদির কথায় রান্নাঘরের দিকে তাকায়। মনের মধ্যে তার হাজারো প্রশ্ন। মেঘের চাল চলনে তো মনে হয় না বেটার খারাপ ইন্টেনশন আছে। মুহূর্তেই মাথায় আসে হয়তো এসব নাটক, সবার মন জয় করার জন্য। চোখ সরিয়ে নেয় সেদিক থেকে। সে নিজেই নিজেকে প্রশ্ন করে। এই মেয়েকে বিয়ে করলাম কেন? শিক্ষা তো অন্যভাবেও দেয়া যেত। বিয়ে ভেঙে দিয়েছি, এটাই বড় শিক্ষা নয় কি? কিন্তু সেদিন তাকে অন্যের জন্য বউ সাজে দেখে আমার ভালো লাগেনি কেন? রুদ্রের ধ্যান ভাগে তার বাবার কথায়। যেহেতু সবাই উপস্থিত এখানে, আমি চাইছি সামনের ইলেকশনে রুদ্রকে দাঁড় করাতে। এতে রুদ্রের কোনো আপত্তি আছে? স্বামীর কথা শুনে সিদ্দিকা বেগম তীব্র বিরোধিতা সুরে বলেন। তুমি রাজনীতিতে আছো তাই বলে আমার ছেলেটাকেও এসবে জড়াবে? আমার একটা মাত্র ছেলে, যদি কিছু হয়, না না, রুদ্র কোনো ইলেকশনে দাঁড়াবে না। রুদ্র মায়ের কথায় বলে ওঠে। আম্মু, এসব চিন্তা করলে চলে? আব্বু তো এত বছর ধরে ক্ষমতায় আছে। তবে আব্বুর কি কিছু হয়েছে? নিজে যতটা সতর্ক থাকবো আর দল যতটা সাপোর্ট দেবে, কিচ্ছু হবার সুযোগই নেই। আর এভাবে যদি ভয় পেয়ে বসে থাকি, তবে কে দাঁড়াবে সামনে? বাবা নরম সুরে বলে। দেখো সিদ্দিকা, এটা আমাদের পরিবারের জন্য দরকারি। আমি চাই রুদ্র এখন থেকে মানুষের সামনে থাকুক, রাজনীতিতে তার যোগ্যতা তৈরি হোক। এমনিতেও রুদ্রকে অনেকে চেনে, তারা তাকে চায়। আর বাবা হিসেবে আমার অবস্থান থেকে তাকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে হবে। সিদ্দিকা বেগম রাগে বলেন।
রাজনীতি মানে শুধু ক্ষমা নয়, শত্রু আর বিপদও সাথে নিয়ে আসে। তুমি বুঝছো না? রুদ্রের বয়সটাই কত। ওর যদি কিছু হয়, আমি আমার ছেলেকে হারানোর ঝুঁকি নেব না। রুদ্র এবার শান্ত গলায় মাকে বোঝাতে বলে, আম্মু, আমি বাচ্চা নই, পড়াশোনাও শেষের পথে। আব্বুর মতো আমিও চাই মানুষের পাশে দাঁড়াতে। ভয় পেলে কিছুই করা যায় না। আব্বু, আমি প্রস্তুত। সিদ্দিকা বেগম থমকে যায়। কাকে কি বলবেন? ছেলেও যে হয়েছে বাপের মতোই। এরশাদুল সাহেব রুদ্রের কাঁধে হাত রেখে বলেন, তাহলে ঠিক আছে, রুদ্র দাঁড়াবে সামনের নির্বাচনে। এখন থেকে প্রস্তুতি শুরু করতে হবে। দিকে বেগ নীরব দর্শক। তবে মনের কোণে তারও রুদ্রের জন্য চিন্তা হচ্ছে। হয়তো রুদ্র তার স্বামী সেই অধিকারে।